আচ্ছা ভাই, রেকর্ড অপশনটা কইতে দেওয়া লাগে ভাইয়া? মানে আরেকটা প্রাইভেটে সার্চ দিতে পারে না এভাবে? আচ্ছা, রেকর্ড অপশনটা কই থেকে দিতে হয়? তোমার মেসেঞ্জার আছে না ইয়েতে? জি ভাই আছে। আচ্ছা, মেসেঞ্জার আছে, দাঁড়া একটা minute। আচ্ছা দেখো, তো মূলত আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। নর্মাল আমরা যখন ক্লাস 6-এ উঠছি তখন আমরা অ্যালজেব্রার সাথে পরিচিত, মানে হচ্ছে বীজগণিত যেটা। যেহেতু আমরা বাইনারি পড়তেছি, সুতরাং বাইনারিরও কিছু ক্যালকুলেশন করা যায়। হ্যাঁ, তো সেই ক্যালকুলেশনটা আসলে বুলিয়ান অ্যালজেব্রা নামে পরিচিত। বুলিয়ান অ্যালজেব্রাতে কি হয়, বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র জিরো এবং ওয়ান নিয়ে কাজ করা হয়। বুঝা গেছে? এখন এই জিরো এবং ওয়ানের আমরা কি করতে পারি, যোগ করতে পারি, গুণ করতে পারি। হ্যাঁ, আবার আমরা কি বের করলাম, কমপ্লিমেন্ট বের করছি, ওয়ানস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এখন এই জিরো আর ওয়ান দিয়ে আমরা ফিউচারে কি করবো, আমরা লজিক গেট তৈরি করব। যেটা হচ্ছে আমাদের একটা পার্ট ছিল, প্রথম পার্ট ছিল সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় পার্ট ছিল হচ্ছে ডিজিটাল ডিভাইস। সেই ডিজিটাল ডিভাইসের স্টার্টিং এ হবে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। বুলিয়ান অ্যালজেব্রা কি করবে, কিছু লজিক তার থাকবে, সেই লজিক অনুযায়ী সে কাজ করবে। এখন দেখো, এখানে একটা কথা বলছে যে বুলিয়ান অ্যালজেব্রা মাত্র তিনটি প্রক্রিয়া করা হয়। সেগুলো হচ্ছে পূরক, মানে কমপ্লিমেন্ট। ধরো তোমার কাছে একটা নাম্বার আছে এ, তাহলে এ এর পূরক হবে এ নট। বুঝা গেছে? ধরো তোমার কাছে নাম্বার আছে জিরো, তাহলে জিরো এর পূরক হবে বা জিরো এর কমপ্লিমেন্ট হবে ওয়ান, মানে একটা আরেকটার বিপরীত। তারপরে দেখো কি হইতে পারে, গুণ মানে মাল্টিপ্লিকেশন। তারপরে কি হইতে পারে, যোগ। তাহলে তোমার এমসিকিউ তে এরকম একটা কোশ্চেন আসতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রা মাত্র তিনটি প্রক্রিয়ায় করা হয়, বা তোমার এমসিকিউ তে যে কোশ্চেনটা আসবে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার অপারেশন কয়টি বা প্রক্রিয়া কয়টি? তিনটি, একটা পূরক, একটা গুণ, একটা যোগ। আচ্ছা দেখো কি বলছে, যেহেতু সকল প্রক্রিয়া করা হবে জিরো এবং ওয়ান দিয়ে, কাজেই এই তিনটি প্রক্রিয়া খুবই সহজ। কারণ মানুষ যত থাকবে, যেমন একটা ইয়ে আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, একটা প্রবাদ আছে। তো যত মানুষ থাকবে বা যত নাম্বার থাকবে তোমার ঝামেলাও তত বেশি হবে। কিন্তু এখানে নাম্বার দুইটা, সুতরাং ঝামেলা কি হবে, কম হবে। দেখো পূরক বলছিলাম হচ্ছে আমরা নট। হ্যাঁ, তাহলে বুলিয়ান পূরক দেখো, জিরো এর পূরক হচ্ছে ওয়ান, ওয়ান এর পূরক হচ্ছে জিরো। এখন এটাকে আমরা কি প্রতীক আকারে লিখতে পারি? প্রতীক হচ্ছে, যদি তুমি জিরো এর পূরক বের করতে চাও তাহলে জিরো এর মাথার মধ্যে একটা বার দিতে হবে। বুঝা গেছে? আবার তুমি যদি ওয়ান এর পূরক বের করতে চাও তাহলে ওয়ান এর মাথার মধ্যে একটা বার দিতে হবে। তুমি যদি এ এর পূরক বের করতে চাও এ এর মাথার মধ্যে বার দিতে হবে। যদি বি এর পূরক বা সি এর পূরক বা যে চলকটা তুমি ইউজ করবা, আমরা পরে দেখবো চলকগুলো যে আমরা ইউজ করি, তো সেগুলোর মাথার উপর যদি তুমি বার দাও, সেটাকে কি বলা যাবে, পূরক বলা যাবে। বা আমরা যখন গেট পড়বো, নট, নট গেট পাবো পরে। তারপর দেখো বুলিয়ান গুণ। এখন গুণের ক্ষেত্রে নর্মাল আমার বীজগাণিতিক গুণের মতোই, যে তুমি যদি জিরো জিরো গুণ করো জিরো হবে, ওয়ান জিরো গুণ করলেও জিরো হবে, জিরো ওয়ান গুণ করলেও জিরো হবে। মানে যে কোনো একটা যদি জিরো হয় তোমার গুণের ক্ষেত্রে, তার ফলাফলটাও কি হবে, জিরো হবে। এবং দুইটাই যদি তোমার ওয়ান হয়, সেই ফলাফলটা কি হবে, ওয়ান হবে। তার মানে শুধুমাত্র একটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার গুণের ক্ষেত্রে শুধুমাত্র একটি ক্ষেত্রে আমার ওয়ান হচ্ছে, আর বাকি সবগুলা ক্ষেত্রে আমার কি হচ্ছে, জিরো হচ্ছে। তারপর দেখো বুলিয়ান যোগ। বুলিয়ান যোগ আমার নর্মাল যোগের মতোই, শুধুমাত্র ওয়ান ওয়ান যোগের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। তাহলে দেখো বুলিয়ান যোগে কি বলছে, জিরো প্লাস জিরো যদি তুমি যোগ করো জিরো হবে, জিরো প্লাস ওয়ান যদি তুমি যোগ করো ওয়ান হবে। নর্মাল সেন্সেই বোঝা যায়। আর এখানে বলছে ওয়ান প্লাস জিরো যদি তুমি যোগ করো ওয়ান হবে। আর এখানে আরেকটা বলছে, যেটা লাস্ট, যেমন যেটা সর্বশেষ, সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, এটা হওয়ার কথা ছিল টু বা ওয়ান, জিরো হয়ে গেছে ওয়ান। এখন বুলিয়ান যোগ বা বুলিয়ান গুণ এগুলো কিভাবে কাজ করে, এগুলো কাজ করে হচ্ছে সত্যক সারণী হিসেবে বা লজিক হিসেবে। তোমাকে বললো যে প্রথম ঘটনাও সত্য বা এবং দ্বিতীয় ঘটনাও সত্য, তার মানে আলটিমেটলি তোমার যে রেজাল্টেন্টটা সেটাও কি সত্য। এখানে এরকম একটা প্রকাশ পাচ্ছে যে আসলে আমার দুইটাই সত্য, সুতরাং ফলাফলও সত্য। ঠিক আছে, আমার দুইটাই এখানে ট্রু, সুতরাং ফলাফলও আমার কি ট্রু। এখানে যোগের ক্ষেত্রে যে কোনো একটা যদি ট্রু হয়,
তাহলে আমার রেজাল্টেন্টটা ট্রু হয়ে যায়। এটা হচ্ছে একটা বোঝার জন্য আমরা বলতে পারি। আর গুণের ক্ষেত্রে হচ্ছে আমার যদি রেজাল্ট যদি আমার ট্রু হইতে হয় বা সত্য হইতে হয় বা 1 হইতে হয়, আমরা এখানে 0 সমান ফলস আর 1 সমান যদি ট্রু ধরি, তাহলে বুলিয়ান গুণের ক্ষেত্রে যেটা বুলিয়ান গুণের ক্ষেত্রে হবে হচ্ছে যখন আমার দুইটাই সত্য হবে তখন শুধুমাত্র তার রেজাল্টটা সত্য হবে। আর বুলিয়ান যোগের ক্ষেত্রে হচ্ছে আমার যে কোনো একটা যদি সত্য হয়ে যায় তাহলে আমার রেজাল্টেন্টটা সত্য হবে, আর দুইটাই যদি মিথ্যা হয় তাহলে আমার রেজাল্টেন্টটা মিথ্যা। এখন এগুলা আমরা যদি ইলেকট্রিক সার্কিটের সাথে তুলনা করি, দেখো তোমার খেয়াল আছে কিনা, ধরো এইখানে হচ্ছে আমার একটা সুইচ, আমি এখানে লাগাই দিলাম একটা ব্যাটারি। আর এইখানে লাগাই দেবো একটা বাতি। কেমন? দেখো, তাহলে এইখানে একটা সুইচ, ঠিক সেম ভাবে আমি যদি এইখানে একটা সুইচ দেই, ধরো আমার এইখানে একটা সুইচ আছে, হ্যাঁ, ধরো আমার দুইটা সুইচ আছে, আসলে এইখানে হবে না, সুইচটা হবে এইখানে। কেমন? ধরো আমার এইখানে আছে হচ্ছে 1, এখানে আছে 2, আমার দুইটা সুইচ, যেহেতু 0 1 দুইটা আছে, আমি যদি দুইটা ধরি, সুইচ অন মানে হচ্ছে 1 আর সুইচ অফ মানে হচ্ছে 0। ধরো সুইচ যখন এইভাবে অন থাকবে তখন হচ্ছে 1, আর সুইচ যখন অফ থাকবে তখন কি 0। তো ধরো আমার এখন দুইটা সুইচে কি আছে, অফ আছে, মানে এটাও অফ এটাও অফ, তাহলে কি আমার বাতি জ্বলবে? ধরো আমার দুইটা সুইচে আছে হচ্ছে অফ, এটা একটা সুইচ, এটা একটা সুইচ। দেখো দুইটা সুইচই অফ আছে, আমার কারেন্ট তো এদিকে পাস করতে হবে তাই না? এখন কারেন্ট যদি পাস করতে হয় তাহলে অবশ্যই আমাকে সুইচটা ক্লোজ করে দিতে হবে। এখন দেখো আমি যদি একটা সুইচ ক্লোজ করে দিই, ধরো এই সুইচটা আমি ক্লোজ করে দিলাম, তবুও কি আমার বাতিটা জ্বলবে? জ্বলবে না, কারণ কারেন্ট এই সুইচ পাস হয়ে গেল, সুইচ 1 পাস হয়ে গেল, কিন্তু সুইচ 2 তো আর পাস হতে পারতেছে না, কারণ কি সুইচ 2 তে আমার সুইচটা অফ আছে, মানে ওপেন আছে, এটার সাথে শর্ট করতে হবে বা লাগাই দিতে হবে, তাহলে কারেন্ট পাস হতে পারবে। তাহলে এই যে সিচুয়েশন গুলো দেখো, আমার বাতিটা জ্বলার জন্য, বাতিটা যদি জ্বলতে হয় তাহলে আমার দুইটা সুইচে কি থাকতে হবে, দুইটা সুইচে আমার ক্লোজ থাকতে হবে। ঠিক আছে? এখন দেখো দুইটা সুইচে ক্লোজ, সুতরাং আমার খুব ইজিলি আমার কারেন্ট এখান থেকে যাবে, গিয়ে এদিক দিয়ে বাতিতে প্রবেশ করে আবার এখানে চলে আসবে এবং বাতিটা জ্বলবে। তাহলে দেখো দুইটা সুইচে যখন আমার 1 1, অর্থাৎ দুইটা সুইচে যখন আমার শর্ট করে দিলাম বা অন আছে, তখনই কিন্তু বাতিটা জ্বলছে। তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটটাকে আমরা বুলিয়ান গুণের সাথে তুলনা করতে পারি। যখন দুইটাই আমার ওপেন থাকবে বাতি জ্বলবে না, যখন আমার একটা লাগানো আরেকটা ওপেন তখনও বাতি জ্বলবে না, যখন আমার সেম ভাবে একটা লাগানো আরেকটা ওপেন তখনও বাতি জ্বলবে না, যখন দুইটাই লাগানো তখন বাতি জ্বলবে। তারপরে দেখো আমরা যদি আরেকটা দেখি, এটাকে আমরা বলতে পারি মানে কি সিরিজ। ভাইয়া, মানে সার্কিটের ক্ষেত্রে বুলিয়ান গুণ মানে নীতিটা কাজ করে? আমি তোমাকে জাস্ট হচ্ছে বোঝানোর জন্য দিলাম। তুমি সামনে গিয়ে আমরা পাবো অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট। তো সেই গেট গুলোকে আমরা সার্কিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। বুঝে গেছে? ও আচ্ছা, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দেখো আরেকটা যদি আমি তোমাকে দেখাই, এটা তো ছিল হচ্ছে আমাদের সিরিজে, কেমন? তো আমরা আরেকটা দেখি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি। ধরো এটা আমাদের বাতি এবং এখানে আমরা আবার দুইটা সুইচ দিয়ে দিলাম, সুইচ দুইটা হবে প্যারালালে। দেখো এটা যেহেতু আমার প্লাস,
সুতরাং আমার কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে এবং এই পয়েন্টে এসে কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা এদিকে যাবে আর একটা এই দিকে যাবে। এখন দেখো, যদি এটা আমার সুইচ 1 হয় এবং এটা আমার সুইচ 2 হয়, তাহলে দেখো আমার বাতিটা জ্বলার জন্য আমার কি কন্ডিশন। যদি আমি একটা সুইচ অন করে দিই, যখন দুইটা সুইচই আমার অফ, ধরো দুইটা সুইচই আমার অফ, কেমন এটা যদি হয়, দেখো দুইটা সুইচই আমার অফ, সুতরাং বাতি জ্বলার কোনো সম্ভাবনা নাই। এখন আমি হয় এইটা অথবা এটা, যে কোনো একটা যদি আমি অন করে দিই, অথবা দুইটাই যদি আমি অন করে দিই, তাহলে দেখো হয় এটা অন করে দিলাম, তাহলে কি হবে, বাতি জ্বলবে। আবার এটাও অন করে দিলাম, তবুও কি বাতি জ্বলবে। আবার এটা যদি অফ করে দেই, এটা অফ করে দিছি কিন্তু এটা অন আছে, তবুও তো কারেন্ট এদিক দিয়ে পাস হবে, তাই না? তবুও কি আমার বাতি জ্বলবে। তাহলে দেখো তো এটা কার সাথে তুলনা করা যায়, যে যখন আমার দুইটাই জিরো তখন বাতি জিরো মানে জ্বলবে না। যখন আমার যে কোনো একটা ওয়ান মানে যে কোনো একটা সুইচ আমি লাগাই দিলাম, তখনই আমার কি হবে, বাতিটা অন হয়ে গেল, জ্বলে গেল। তাহলে এটা হচ্ছে আমরা যোগটা আসলে কিভাবে হলো দেখো, এই যে থিওরিটা বা এই যে বিষয়টা যদি তোমাকে দেখাই, এই যে বিষয়টা বোঝানোর জন্য আমরা এই সার্কিটটা সাহায্য নিচ্ছি, যে 1+1 কিভাবে 1 হলো। মানে দুইটাই যদি ট্রু হয়, তার মানে আলটিমেটলি রেজাল্টটাও ট্রু হবে। বা দুইটা সুইচও যদি আমি লাগানো থাকি, আমার বাতিটা জ্বলবে, এরকম একটা ব্যাপার। বুঝা গেছে? আশা করি বোঝা গেছে। তাহলে দেখো, আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে আছে, একটু কষ্ট করে পড়ে নিবা। তাহলে একটা উদাহরণ আছে এখানে, আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে বলছে 1.0, ডট মানে এখানে গুণ বুঝাইছে, প্লাস, হ্যাঁ, 0+1, উপরে আছে একটা বার চিহ্ন, যেটাকে আমরা কি বলবো, নট বলবো বা পূরক বলবো বা কমপ্লিমেন্ট বলবো, যেটা ইচ্ছা। ঠিক আছে? দেখো এখানে আছে 1.0 প্লাস, ব্র্যাকেটের মধ্যে আছে 0+1 বার। এখন এটার সলভ আমাদের করতে হবে বা এটার আনসারটা বের করতে হবে। তাহলে আমরা যদি প্রথমে বন্ধনীর ভেতরে কাজটা করি, তাহলে দেখো কি পাওয়া যায়। এখানে আছে 0 এবং এখানে আছে 1। 0 আর 1 যদি যোগ করি, আমরা একটু আগেই দেখছি যে যোগের ক্ষেত্রে যে কোনো একটা যদি 1 হয়ে যায়, আমাদের রেজাল্ট কি হবে, 1 হবে। তাহলে 0 আছে, এখানে 1 আছে, তাহলে আমার রেজাল্ট কি হয়ে গেল, 1 হয়ে গেল। এখন এটার উপরে দিলাম আমি আবার নট, তাহলে 1 এর উপরে যদি আমি আবার নট দেই, সেটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, সেটা আমরা পরে পাচ্ছি। তাহলে দেখো প্রথম লাইন, এটা হচ্ছে আমার প্রথম লাইন। তাহলে এটাকে যদি কাজ করি, তাহলে কি আসতেছে, 1 এর উপরে নট। আর এটাকে যদি কাজ করি 1.0 বা 1 × 0, তার মানে কি 0, অর্থাৎ গুণের সময় একটা 0 হইলেই 0। তাহলে দেখো 0+1 প্রাইম বা 1 কমপ্লিমেন্ট বা 1 নট, যে যেভাবে বলতে পারে, কোনো ব্যাপার না। তাহলে দেখো 1 এর উপর যদি নট করে দাও বা পরিপূরক করে দাও বা কমপ্লিমেন্ট করে দাও, তাহলে 1টা কি হয়ে যাবে, 0। 0+0 সমান 0। আশা করি এগুলো বুঝতে তোমার কোনো কষ্ট হবে না। তাহলে দেখো, আমাদের এখানে বুলিয়ান উপপাদ্যের কিছু থিওরি আছে, কিছু ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো এখন আমরা করব। ব্যাখ্যা বলতে কিছু সূত্র আছে, সূত্রগুলো এখন আমরা বোঝার ট্রাই করব। এই সূত্রগুলো যদি বুঝতে পারো, তাহলে আমাদের কিছু ইকুয়েশন থাকবে, কিছু সমীকরণ থাকবে, সেই সমীকরণগুলো সমাধান করে ছোট একটা সমীকরণ বানাইতে হবে। ধরো অনেক বড় একটা সমীকরণ আছে, সেটাকে একটা ছোট বানাইতে হবে। ধরো বলা যায় যে অনেক বড় একটা সার্কিট আছে, সেটাকে ছোট করতে হবে। তাহলে আমরা যদি এখন এটা দেখি, এটার যদি আমরা প্রমাণটা দেখি, যে আসলে এটা যে ওনারা লিখলো, এটা আসলে ঠিক আছে কিনা। প্রথমে বলছে যে দ্বৈত পরিপূরক, যদি একটা পরিপূরক থাকে, সে একটা বার থাকে, আমরা বলতাম যে পরিপূরক। তাহলে দুইটা যদি বার থাকে, সেটাকে বলা হবে দ্বৈত পরিপূরক। দেখো দ্বৈত পরিপূরক অর্থাৎ কোন একটা চলক আছে, তার মাথায় দুইটা বার থাকে। দেখো এই দ্বৈত পরিপূরকের ব্যাখ্যা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কি পাই। আচ্ছা ধরো ভাইয়া, আমার কয়টা পরিপূরক হয়, মানে কতটুকু পর্যন্ত পরিপূরক হতে পারে? তিনটা থাকতে পারে মেবি। তিনটা থাকা আর একটা থাকা একই কথা, বুঝতে পারছো? ও, আর দ্বৈত আর মানে আলাদা নাকি? দ্বৈত পরিপূরক মানে একটা পরিপূরক, ধরো এখানে 1 আছে, আমরা একটু আগেই দেখলাম যে আমাদের ছিল 0, 0+1, এটার উপরে ছিল আমার পরিপূরকটা। তারপরে আমি এটা এটা আমরা কি করলাম,
আমরা যোগ করে ফলাফল পাইলাম 1, তারপরে 1 এর উপর পরিপূরক ছিল। তাহলে এটা তো আমরা দেখে আসছি যে 1 এর উপর পরিপূরক, তাহলে 1 এর উপর যদি পরিপূরক থাকে সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। কয়টা পরিপূরক থাকলে? একটা পরিপূরক থাকলে। এখন যদি আমরা দুইটা পরিপূরক থাকে, অর্থাৎ এই 1 এর উপর যদি আমরা আরেকটা পরিপূরক দিই, তাহলে ধরো 1 এর উপর একটা পরিপূরকের জন্য আমার হলো কত, 0। তাহলে আরেকটা পরিপূরক ধরো দিলাম, আরেকটা পরিপূরক বাকি রয়ে গেল, তাহলে 0 এর উপর আরেকটা পরিপূরক থেকে গেল। তাহলে 0 এর উপর যদি তুমি পরিপূরক দাও, তার মানে তুমি কি পাবা, তুমি এখানে 1 পাবা। বুঝা গেছে? তাহলে আমাদের সূত্রটা একটু আমরা ভেরিফাই করি যে আমাদের সূত্রটা ঠিক আছে কিনা। দেখো, এই 1 কে যদি আমরা x ধরি, তাহলে x এর উপর আমরা আরেকটা দুইটা পরিপূরক দিলাম। তাহলে যার উপরে দুইটা পরিপূরক ছিল, আমরা রেজাল্টে কি তাকেই পাইছি না? 1 এর উপরে দুইটা পরিপূরক ছিল, আমরা রেজাল্টে 1 কেই পাইছি। তাহলে x এর উপর যদি দুইটা পরিপূরক থাকে, রেজাল্টে কি পাবো, x পাবো। যদি 10 এর উপরে দুইটা পরিপূরক থাকে, তাহলে রেজাল্টে কি পাবো, 10 পাবো। বোঝা যাচ্ছে? যদি b এর উপরে বা যে কোনো চলক, এনি কাইন্ড অফ ভেরিয়েবল, যে কোনো চলক যদি দুইটা তুমি পরিপূরক দিয়ে দাও, তাহলে রেজাল্টে সেই মানটাই হয়ে যাবে। তার মানে দুইটা পরিপূরক একটা আরেকটাকে কি করে, নেগলেক্ট করে। বুঝা গেছে? তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই ইয়েটা ভেরিফাই হয়েছে। ওকে, তারপরে দেখো, এখন দেখো আমরা দ্বিতীয়টাতে আসি। অপরিবর্তনীয় উপপাদ্য, ইডেমপটেন্ট, ঠিক আছে? অপরিবর্তনীয় উপপাদ্য। এই অপরিবর্তনীয় উপপাদ্য মানে কি? ধরো যেটা চলকে ছিল সেটাই কি হবে, রেজাল্টে হবে, সেটাই আমার ফলাফল হবে। এখন কিভাবে? দেখো, আমরা একটা জিনিস দেখে আসছি, সেটা হচ্ছে 1 + 1 = 1। তাহলে এই ধারণা থেকে যদি আমরা একটু দেখি, আবার আমরা দেখে আসছি 1.1 = 1। তাহলে আমরা যদি প্রথম ধারণাটা থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখো a প্লাস a কি হওয়ার কথা, এই হবে, কারণ 1 + 1 = 1, সুতরাং a প্লাস a সমান a হবে। এখন এটা আমরা প্রমাণ করি। ধরো এই এটা কি হইতে পারে, 0 হইতে পারে, তাই না? এখানে প্লাস চিহ্ন হবে, একটু ওয়েট করো, এটা একটু এখানে হবে প্লাস চিহ্ন। দেখো a প্লাস a ইকুয়াল টু a, এটা আমরা বললাম। এখন এটা তো আমাদের প্রমাণ করতে হবে, শুধু শুধু বললে তো আর হবে না। এখন প্রমাণ করে দেখি। ধরলাম আমরা a সমান কি হবে, 0। তাহলে a সমান যদি 0 হয়, তাহলে এখানেও দিলাম 0, তাহলে 0 + 0 কি হবে, 0। এবার ধরলাম আমরা a সমান 1, তাহলে a সমান যদি 1 হয়, তাহলে এখানেও হবে 1, এখানেও হবে 1, তাহলে 1 + 1 সমান কি হবে, 1। সুতরাং এটা আমরা বলতে পারি যে a + a সমান a হবে, এটা কি সত্য। তার মানে আমাদের এই যে প্রুফটা আছে, এই যে অংশটা আছে, এই অংশটা কি সত্য, এটা আমরা প্রুফ করলাম। তারপর দেখো আমাদের দ্বিতীয় একটা অংশ আছে, সেটা হচ্ছে এটা। এটাতে কি বলছে, x.x = x। দেখো আমরা এখানে পাইছিলাম 1.1 = 1। এখন আমরা দেখি যে x.x আসলে x হয় কিনা। ধরলাম আমরা আমাদের a.a আছে, কেমন? a.a সমান আমাদের কি হওয়ার কথা, a হওয়ার কথা। দেখি তো প্রথমে আমরা ধরে নেই যে a সমান 0, ধরে নিই আমরা a সমান 0। তাহলে এখানে যদি 0 হয়, তাহলে এইখানেও হবে 0। তাহলে 0-র সাথে 0 যদি আমি গুণ করি, তাহলে দেখো 0-র সাথে 0 গুণ করলে কি পাবো, 0 পাবো। একটু আগে আমরা এগুলো দেখে আসছি। এখন ধরে নিলাম a সমান 1, কারণ আমরা তো জানি না যে a সমান 0 হইতে পারে 1 ও হইতে পারে। তাহলে প্রথমে ধরে নিলাম আমরা a সমান 0, এখন ধরে নিচ্ছি a সমান 1। তাহলে a সমান যদি 1 হয়, তাহলে 1.1 = কি হবে, 1 হবে। দেখো a সমান যখন আমরা 0 ধরে নিছি, রেজাল্টও আমরা 0 পাইছি।
এ সমান যখন আমরা 1 ধরে নিছি, রেজাল্টটা আমরা 1 পাইছি। সুতরাং আমরা এটা বলতে পারি যে x ডট x যেটা ছিল আমাদের, এই যে আমাদের x ডট x ইকুয়ালস টু x এবং x প্লাস x ইকুয়ালস টু x, এটা আসলে সত্য, অর্থাৎ অপরিবর্তনীয় উপপাদ্যটা সত্য। বুঝা গেছে? তাহলে দেখো আরেকটা বিষয়, এখানে বলছে পরিচিত উপপাদ্য, আইডেন্টিটি। দেখো এক্স প্লাস জিরো, এখন এক্স জিরো হইতে পারে, ওয়ানও হইতে পারে। এক্স যদি জিরো হয় তাহলে জিরো প্লাস জিরো সমান কি হবে? জিরো হবে, মানে এক্সই হবে। এক্স প্লাস জিরো সমান এক্সই হবে। আবার এক্স যদি ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস জিরো সমান ওয়ানই হবে, তার মানে এক্সই হবে। আলটিমেটলি এক্স এর সাথে তুমি জিরো যদি যোগ করো, কোনো চলকের সাথে যদি তুমি জিরো যোগ করো, সেই চলকটাই হবে। আবার কোনো চলকের সাথে যদি তুমি ওয়ান গুণ করো তাহলে সেই চলকটাই হবে, এটা আমরা জানি। এটা হচ্ছে আমাদের নর্মাল সেন্সেই বোঝা যায়। তারপরে দেখো কর্তৃত্ব উপপাদ্য, আমরা এটা দেখতেছি ডমিনেশন। কর্তৃত্ব উপপাদ্য, ডমিনেশন বলতে দেখো তোমার এক্স যাই হোক না কেন, তুমি যদি এই এক্স এর সাথে ওয়ান প্লাস করো, এক্স যাই হোক না কেন সেই এক্স এর সাথে যদি ওয়ান প্লাস করো, সেটা ওয়ানই হয়ে যাবে। তার মানে এখানে কার কর্তৃত্ব আছে? এখানে ডমিনেট করতেছে কে? এখানে ডমিনেট করতেছে ওয়ান। অর্থাৎ প্লাসের ক্ষেত্রে যে কোনো একটা ওয়ান হইলেই রেজাল্ট কি হবে? ওয়ান হবে। এখন দেখো ডটের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা যদি জিরো হয়ে যায় তাহলে তোমার জিরো হবে। এখানে তুমি এক্স চলক হিসেবে ইউজ করছো, এই যে এক্সটা, তাহলে এই এক্স এর জায়গায় তোমার জিরো হইতে পারে, এক্স এর জায়গায় ওয়ানও হইতে পারে। ধরি আমরা এক্স সমান জিরো, তাহলে এক্স সমান যদি জিরো হয় তাহলে জিরো ডট জিরো ইকুয়াল টু জিরো হবে। এখন এক্স সমান যদি ওয়ান হয়, ওয়ান ডট জিরো তাও ইকুয়াল টু জিরো। তার মানে এখানে ডমিনেট করতেছে কে? জিরো। অর্থাৎ গুণের ক্ষেত্রে যখন একটা জিরো হবে তখন রেজাল্ট জিরো হয়ে যাবে, প্লাসের ক্ষেত্রে যখন একটা ওয়ান হবে তখন রেজাল্ট ওয়ান হয়ে যাবে। এখন দেখো বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য মানে হচ্ছে একটা একটা স্থান পরিবর্তন করা। প্রথমে এক্স প্রথমে ছিল, ওয়াই শেষে ছিল, তো পরে কি করলা? এক্স সামনে নিয়ে আসলা, ওয়াই সামনে নিয়ে আসলা, এক্স পেছনে নিয়ে গেলাম। তো এগুলো আসলে আহামরি এত কিছু না। তারপরে অনুষঙ্গ উপপাদ্য, এগুলো একটু মুখস্থ করে রাখবা। মুখস্থ করারও কিছু নাই আসলে, একটু জেনে রাখবা বা দেখে রাখবা। দেখো আলটিমেটলি তুমি ব্র্যাকেট যেখানেই দাও সবগুলো কিন্তু কি হচ্ছে? প্লাস হচ্ছে। সুতরাং ব্র্যাকেট তুমি ওয়াই জেড এ দাও বা এক্স ওয়াই দাও, এটা কোনো চেঞ্জ হবে না, একই কথা। আবার দেখো গুণের ক্ষেত্রেও তুমি ব্র্যাকেট ওয়াই জেড কে দিয়ে দাও বা এক্স ওয়াই কে দিয়ে দাও, একই কথা। বুঝা গেছে? এখন আসো তোমাকে এই জিনিসটা বা এই সূত্রটা একটু ভালো করে মনে রাখতে হবে। এটা হচ্ছে বিভাজন উপপাদ্য। ঠিক আছে? তো এই বিভাজন উপপাদ্যতে কি বলছে? যে ভাগ হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে। দেখো এখানে ওয়াই এবং জেড একসাথে আছে এবং এক্স আলাদা আছে। তো যখন ওয়াই জেড একসাথে আছে, এক্স আলাদা আছে, সেই এক্স আবার একটু মনে মনে রাগ করে যে তারা দুইজন একা আছে, আমাকে দিল না। তো এই ক্ষেত্রে আসলে একটা প্রমাণ আছে, আমরা পরে করবো ইনশাল্লাহ। তাহলে দেখো এইটাকে যদি তুমি একটু ভাঙতে যাও তাহলে তুমি কি পাবা? এক্স এর সাথে ওয়াই পাবা, প্লাস এক্স এর সাথে জেড ও পাবা। এখন রিলেশনটা কেমন হবে? রিলেশনটা হবে এক্স এর সাথে ওয়াই প্লাস করবা, আবার এক্স এর সাথে জেড ও প্লাস করবা, এবং তারা মাঝখানে কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। এই জিনিসটা বা এই ফর্মুলাটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল রাখতে হবে এই ফর্মুলাটা। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ বা হচ্ছে বিভাজন উপপাদ্য। আচ্ছা, তারপরে দেখো যদি জেড বাইরে থাকে, দেখো এখানে মাঝখানে ছিল কি? প্লাস, এখানে হয়ে গেছে গুণ। বুঝা গেছে? বাম পাশে ছিল প্লাস, ডান পাশে হয়ে গেছে গুণ। এখানে দেখো তো একটু ব্যাপারটা সিমিলার লাগে কিনা তোমার কাছে, যে আহ বাম পাশে ছিল গুণ, ডান পাশে গিয়ে হয়ে গেছে প্লাস। আচ্ছা ভাই, সমস্যা নেই। আচ্ছা দেখো, তো বিভাজন উপপাদ্যটা আশা করি আমরা পারবো। তো বিভাজন উপপাদ্যটা একটু দেখতে হবে। দেখো জেড ইন্টু
ওয়াই প্লাস জেড ছিল, এখানে ছিল প্লাস, তাহলে এইখানে কি হয়ে যাবে, এই রেজাল্টে যখন যাবে দেখো জেড এর সাথে ওয়াই বা জেড এর সাথে এখানে একটা মিস্টেক হয়েছে, একটু দেখাচ্ছি, ভাইয়া এখানে এক্স আহ, হবে। বলো। ওই যে মানে আমার ছোট বোন একটা 8টার সময় একটা কোচিং ছিল ভাইয়া, মানে 8টার আগে যদি ভাই শেষ করতেন। ও তোমাকে নিয়ে যেতে হয় ওকে? না না, মানে জমে করতে হয় তো, এই ও জন্য। আচ্ছা আচ্ছা, আমি তো আরো ভাবছি আজকে একটু বেশি পড়াবো। ও ভাই 8টার সময় আর কি, এই জন্য আমি ভাবছিলাম 6টা, মানে আপনি 6টার সময় পড়ান, এই জন্য 8টার হুম, সময় ও। আচ্ছা সমস্যা নাই। এখন কয়টা বাজে? এখন 7:47 বাজে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা উপপাদ্য দেখাই শেষ। তো দেখো কি কি বলতেছে এখানে, এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। হ্যাঁ, এখানে একটা ভুল আছে, এক্স হবে। হ্যাঁ, যেখানে আগে জেড ছিল সেখানে হবে এক্স, হিজিবিজি হয়ে গেছে। দেখো এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, দেখো দুইটার মধ্যে ব্র্যাকেট এবং এই এক্স এর মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণ, এখানে এসে সম্পর্কটা হয়ে গেছে যোগের। তো এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এখন দেখো আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো আমরা সবগুলো প্রমাণ করবো, হ্যাঁ, সত্যক সারণীর মাধ্যমে আমরা প্রমাণ করব। তো দেখো ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গান কি বলছে, ডি মর্গান বলছে যে দুইটা চলক যদি গুণের সময় যদি তাদের পরিপূরক থাকে, তাহলে পরিপূরক গুলো প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভাবে চলে যাবে এবং সেই গুণটা হয়ে যাবে যোগ। আর যোগের সম্পর্কের সাথে যদি পরিপূরক থাকে তাহলে সেই যোগের সম্পর্কটা হয়ে যাবে গুণ। এখন দেখো আরেকটা আছে সহায়ক উপপাদ্য, অ্যাবজর্পশন, এক্স প্লাস এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স। এগুলো আমরা প্রমাণ করবো, তোমার শুধু একটু কষ্ট করে কি মনে রাখতে হবে, ঠিক আছে? তো উদাহরণে আজকে না গেলাম, শুধুমাত্র তুমি যে কাজটা করবা এই চার্টটা একটু মনে রাখবা, ঠিক আছে? তো আশা করি যদি চার্টটা মনে রাখতে পারো তাহলে ফিউচারে আমরা যেগুলো পড়বো ওগুলা খুব বেশি কষ্ট হবে না।